গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আপনাদের পড়ে শোনাচ্ছি শহীদুল্লাহ কায়সারের লেখে একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ। আজ শুনবেন উপন্যাসটির ৭ম পর্ব। বুয়া গো বুয়া, তোমায় দেখে হিংসায় মরি। বয়স বাড়ে, মানুষ হয় বুড়ো, এই তো জানি, কিন্তু তোমার বেলায় সব নিয়মই যেন উল্টা। বয়স বাড়ছে আর তোমার জোয়ানকিটা কেবলই ফেটে পড়ে। সর্বতী এসে হেসে ঢলে পড়ে নবিতুনের পিঠে। শ্বশুরবাড়ি বছর কাবার করে আবারও নায়র এসেছে সর্বতী। ওর ছেলেটা এখন হাঁটতে শিখেছে। হিংসা করিস না। খুশিতে মনটা ডগমগ, তবু কৃত্রিম কোপে মুখ ভার করে শুধায় নবিতুন। হিংসা করব না, দেখো না আমার দিকে চেয়ে। এক বিয়া নিতে কেমন বুড়ি হয়েছি, আর তুমি এখনো যেন আবৃত্তি কন্যা। হয়তো চাপা কোনো দুঃখ আছে সর্বতীর, কিন্তু বলে ও তেমনি হেসে ঢোলে। ততক্ষণে আরও অনেকে এসে পড়েছে। কোরবানির বউ এসেছে, গুজা বুড়ি এসেছে, আর যারা কখনো আসেনি দুঃখের দিনে, বেড়া বাড়ির সমীরণ, ব্যাপারে বাড়ির টুক্কির মা, ওরাও এসেছে নবিতুনের সুখ দেখতে। তাই তো বলি, রূপ আজ এত খোলতাই কেন? এ কোন দেশের নকশা গো নবিতুন বুয়া? এতক্ষণে বুঝি নবিতুনের শাড়িটার উপর দৃষ্টি পড়েছে সর্বতীর। কলে বোনা পাতলা সবুজ জমিনের উপর ময়ূর আঁকা শাড়ি। সর্বতী আঁচলটাকে একেবারে চোখের কাছে এনে গভীর মনোযোগী দেখে ময়ূরের ছবি। টুক্কির মা আঁচলটা একবার ধরেই রেখে দেয়, বলে, হো মা, এ কি শাড়ি গো, পার নাই? সবিস্ময়ে দেখল ওরা। সত্যি পার নাই শাড়িটার। পার নেই সে কেমন শাড়ি? সে তো তেনারে সামিল। আঁচলটা ছেড়ে দিয়ে সর্বতী জবাব দেয় সন্দেহবাদী টুক্কির মার। বলে, ব্যাপারী বাড়ির বাইরে তো আর যাও না, ভালো মানুষের বউরা সব পাড়সারা শাড়ি পরে আজকাল। সে খবর রাখো? চৌধুরী বাড়ির ছোট বউর ছাপা শাড়িগুলো দেখেছ? এক কথায় বুঝি 14 কথা শুনে দেবে সর্বতী। বলেও কি বিপদে পড়ল টুক্কির মা। তাড়াতাড়ি পানের বাটাটা টেনে নিয়ে চোখ নামায় টুক্কির মা। সুপুরের কৌটোটা ওদের সম্মুখে এগিয়ে দেয় নবিতুন। নিজেও একটা খিলি পুড়ে দেয় মুখে। তারপর ময়ূর আঁকা শাড়িটাকে বারবার মেলে দেয়, ছড়িয়ে দেয়া পায়ের কাছে, বুকের দিকে, পিঠের উপর। ওরা দেখুক। ঢেকি শাকগুলো কোটা হয়ে গেছে নবিতুনের। এবার কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়াচ্ছে ও। ওর দেখা দেখি অন্যরাও তুলে নেয় মুঠো ভরে, খোসা ছাড়ায়। ছাড়ানো বিচিগুলো জাতিতে ফেলে কুটুর কুটুর করে কেটে চলে নবিতুন। তারই ফাঁকে ফাঁকে চলে ওদের কথাবার্তা। জাতি চলে কুটুর কুটুর। আর টুনটুন বাজে নবিতুনের হাতের চুড়ি। কবজি থেকে কোনোই অবধি চুড়িতে ভরা নবিতুনের হাত। কত রঙের, কত কিসিমের চুড়ি। বেলোয়ারি চুড়ি, প্লাস্টিকের চুড়ি, লাল চুড়ি, আর ওদের মাঝে রানীর মতো দুগাছি রুলি। সোনার মতোই চকচকে রুলি জোড়া। আসলও হতে পারে, মিশেলও হতে পারে, তবে সোনা যে কিছু আছে ওতে সন্দেহ নেই কারো। জাতিটা ওঠে আর পড়ে। আঙ্গুলগুলো, হাতের কবজিটা দরকারের চেয়ে একটু বেশি করেই বুঝি নড়ে, আর বেলোয়ারি চুড়ির বাজনা বাজে টুনটুন ঠুনঠুন। দু চোখ বিস্ফারিত করে থাকে সমীরণ, টুক্কির মা। হাতটাকে জাতির উপর স্থির করে ধরে রাখে নবিতুন। ওরা দেখুক, আর একটু ভালো করে দেখুক। ওরা দেখে কোরবানের বউ আর সর্বতীর হাতেও বেলোয়ারি চুড়ি। নবিতুন দিয়েছে ওদের। কুচি কুচি করে বিচিগুলো কাটা সারা হয়ে গেল। হাঁড়িতে পানি ভরে কুচিগুলো ভিজিয়ে রাখল নবিতুন। কদমের প্রিয় হইল্লা মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্নাটা রাতের জন্য করবে নবিতুন। কুচিগুলোকে তাই ভিজিয়ে রাখতে হবে দিনভর। তবেই রান্নার পর দাঁতের তলায় পড়ে গলে যাবে মোমের মতো। স্বাদ হবে মনের মতন।
খোসাগুলো বাইরে ফেলে দিয়ে হাতটা ধুয়ে নিল নবিতুন। তারপর হাত দুটো উঠিয়ে নিল খোপার দিকে। খোপাটাকে একটু আট করে বাঁধবে। অমনি চুড়িগুলো যেন খিলখিলিয়ে উঠল। সবগুলো চুড়ি ঝনাক করে নেমে এলো কনুইয়ের দিকে। বেড়ার ফুটো দিয়ে একরাশ রোদ চ্যাপ্টা হয়ে লেগে আছে নবিতুনের হাতের পিঠে। সে রোদে ঝকমকিয়ে উঠেছে নীল চুড়ি, লাল চুড়ি। হাত দুটো ঘুরিয়ে দুলিয়ে খোপা বাঁধল নবিতুন, যেন ইচ্ছে করে হাত জোড়া খোপার উপর অনেকক্ষণ ধরে রাখল নবিতুন। ওরা দেখছে। লাল চুড়ি, নীল চুড়ি ধাঁধা ফেলছে ওদের চোখে। খোপা বাঁধা হয়ে গেল। হাত দুটো নামিয়ে আনল নবিতুন। টিনিনি রিনিনি ঝনাক করে চুড়িগুলোও ওর গায়ে হেলে পড়ে নেমে এলো কবজির দিকে। ওরা দেখল নবিতুনের সুখ। দীর্ঘশ্বাস ছাড়ল বেড়া বাড়ির সমীরণ, ব্যাপারে বাড়ির টুক্কির মা। নবিতুনের সুখে নিজের নিজের দুঃখের কথাই বুঝি মনে পড়ে ওদের। তাই যাবার আগে আরেকটি দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। ওরা চলে গেল। সগির মা গুজাবুড়ি, সেও চুপচাপ দেখছে নবিতুনের সুখ। এতক্ষণ কোনো কথা বলেনি ও। এবার এক কাণ্ড করে বসল। হঠাৎ নবিতুনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল গুজাবুড়ি। ওরে আমার বোনজি, আমার বুকের ধন, বলিনি? সত্যি সত্যি কাঁদছে গুজাবুড়ি, শোকে অথবা আনন্দে। চোখ গড়িয়ে তার জলের ধারা। বুঝি থ মেরে যায় নবিতুন। থ মেরে বসে থাকে শুকনো আর শক্ত চেলাকাঠের মতো গুজাবুড়ির দুখানি হাতের বেড়ে। আহা, কত শুনেছি কোরআন কিতাবের কথা। আজকাল তো কোরআন কিতাবের কথা কেউ বলেও না, শোনেও না। সেই সব কিতাবে বলেছে, সবর যে করে কপালে তার সুখ, আখিরাতে তার বেহেশত। সেই কিতাবের কথাটা যে একেবারে চোখের সামনেই ফলে গেল। হাতের বেড় থেকে নবিতুনকে ছেড়ে দিয়ে চোখের পানি মোছে আর বলে গুজাবুড়ি। যেন কি বলবে কি করবে ভেবে না পেয়ে সাত তাড়াতাড়ি রসপিঠের হাঁড়িটাই নেয় নবিতুন। কদমের তুলে রাখা পিঠেটার অর্ধেকখানি খেয়েছিল নবিতুন। বাকি অর্ধেকখানি তুলে শরবতের ছেলেটাকে খেতে দেয় ও। তারপর ভাঙা টুকরো আর রসটুকু খোড়ায় ঠেলে তুলে দেয় গুজাবুড়ির হাতে। আজ সুখের দিনে গুজাবুড়ির কথাগুলো সত্য সত্য বলেই যেন বিশ্বাস হয় নবিতুনের। সুখের দিনে মনে হয় না গুজাবুড়ি শয়তান, গুজাবুড়ি লুন্দ শেখের কুটনি মাগি, ব্যভিচারের দূতি গুজাবুড়ি। সে যেন কবেকার দুঃস্বপ্ন। হাঁড়িটার তলায় পিঠের টুকরা টাকরিয়ে এখনো বুঝি লেগে আছে। হাত গলিয়ে তলানিটাকে আবারও ছেঁচে তুলে আনে নবিতুন, ঢেলে দেয় গুজাবুড়ির খোড়ায়। নবিতুন বলেছিল কচুবাটা ঠেসে জ্বালিয়ে দেবে গুজাবুড়ির মুখ। সে মুখে নিজের পান্তাটা তুলে দিয়েছিল নবিতুন। সে মুখে আজ মিষ্টির রস ঢেলে দিল নবিতুন। চোখ বড় বড় করে চেয়ে থাকে শরবতী। পরম তৃপ্তি ভরে মিষ্টি রসটা ঢুকে গিলে নেয় গুজাবুড়ি। তারপর জিভ দিয়ে খোড়াটাকে চেটে পুটে খায় বারবার। জিভের লালা দেখে বুঝি এক তৃপ্তি আর আনন্দ ভরা চোখে চেয়ে থাকে নবিতুন। একটি লতা আষ্টে পৃষ্ঠে আঁকড়ে থাকে গাছটাকে। নবিতুন বুঝি এক লতা আঁকড়ে থাকে, আগলে রাখে কদমকে। দিনগুলো কেমন ফুরফুর করে চলে যায়। নবিতুনের মনে হয় বড় তাড়াতাড়ি কাটে দিন। আর দিন যত ফুরোয় উদ্বেগ বুঝি বেড়ে যায় নবিতুনের। নবিতুনের লতার বাঁধনটা আরো শক্ত করে ঘিরে রাখে কদমকে। প্রথমেই ঘরের কাজে হাত দিয়েছে কদম। নতুন চাল তুলেছে, চালের উপর নতুন ছন বিছিয়েছে। ঘুনে খাওয়া পালাগুলো পাল্টিয়ে নতুন পালা লাগিয়েছে। পাকা বাঁশের বেড়া, 10 বছরেও তার কিচ্ছু হবার কথা নয়। তবে এখানে সেখানে 2-4টি মেরামত লাগে। মেরামত করে আর তাজ্জব বনে যায় কদম। 5টি বছরে
একবারও কি ঘরটি মেরামত করার দরকার মনে করেনি নবিতুন? ভাগ্যিস একেবারে ঠেসে 4-5 আস্তর ছন লাগিয়ে গেছিল কদম, না হলে এমনি ছাউনি তো 2 বছরের বেশি টেকে না। নিজের কাজকর্মগুলো সেরে নবিতুনও আসে, ছুঁড়ে দেয় ছনের গোছা, বেতের আঁটি, এগিয়ে দেয় দাঁটা কঞ্চিটা। হ্যাঁ রে নবিতুন, তোর বুদ্ধিশুদ্ধি আমার চেয়ে বেশি বলেই তো জানতাম। চালের ওপর থেকে নামতে নামতে বলে কদম। বুঝতে না পেরে ওর মুখের দিকে তাকিয়ে থাকে নবিতুন। চালগুলো সব পচে ঝুরঝুর করছে, ঘুনে খেয়ে পালাগুলো ঝাঁঝরা হয়ে রয়েছে, মাটির তলায় গোড়াগুলো গেছে পচে। এই ঘর তো যে কোনোদিন ভেঙে পড়তে পারত তোর মাথায়। ছেনি দিয়ে বেতের বুকটা আলগা করে আর বলে কদম। নবিতুন একটা বেত দুফার করে এগিয়ে দেয় ওর দিকে। ঘরটা মেরামত করিসনি কেন রে? হঠাৎ শুধায় কদম। কিছুই বলে না নবিতুন। ওকে নিরুত্তর দেখে মুখ তুলে তাকায় কদম। একটা গোটা বেতের মুখ দায়ের বুকে রেখে আস্তে আস্তে ঠেলে চলেছে নবিতুন। বেতটা দুফার হয়ে ছড়িয়ে পড়ছে দুদিকে। কাজে বুঝে গভীর মনোযোগ নবিতুনের। কিছুক্ষণ ওর নিবিষ্ট মুখটাকে দেখল কদম, বলল, এত টাকা পাঠালাম, আসল কামটাই করিসনি তুই? আয় আয় কুতকুত তিতি তিতি। হাতের কাজটা ফেলে মোরগগুলোকে ডাকতে উঠে যায় নবিতুন। মোরগগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কেমন ধন্দ লেগে যায় কদমের। টাকারে যদি কমতি পড়ত তবে লিখে জানায়নি কেন নবিতুন? এসব নিয়ে আরও 2-1 দিন আলাপের চেষ্টা করেছে কদম। আজকের মতোই অন্য কাজের বাহানায় নিরুত্তরে উঠে গেছে নবিতুন। এও কি ধন্দ? কদমের একটা চিঠিও পায়নি নবিতুন। এমন হয়নি কোনোবার। এবার কেমন করে হলো ভেবে পায় না কদম। পোস্টমাস্টারকে শুধিয়েছিল কদম। মুখের ভাঙচি কেটে উল্টো শুধিয়েছিল পোস্টমাস্টার। মিয়া, ঠিকানা ঠিক লিখেছিলে তো? আমার বাড়ির ঠিকানা আপনার বরাবর, তাতে ভুল হবে? বলেছিল কদম। ঠিক বাক্সে ফেলেছিলে তো? আবারও শুধিয়েছিল পোস্টমাস্টার। পোস্টমাস্টারের বেআক্কুলে কথায় চটে গিয়েছিল কদম। চটে গিয়ে বলেছিল, এত বছর বিদেশ করলাম, পোস্ট বাক্স চিরব না? তবে চিঠি আসবে না কেন? আলবত এসেছে। তোমার মাকটারে শুধিয়েছ, সে কি কয়? সে তো কিছু কয় না, তবে চিঠি পায়নি এটা বোঝা যায়। ও, কয় না কিছু, তাই না? চোখটাকে কি এক বাঁকা ঠাড়ে নাচিয়ে নেয় আর হাসিটাকে ঠোঁটের বাঁকা রেখায় কেমন করে ধরে রাখে পোস্টমাস্টার। আচমকা গায়ে যেন কাঁটা ফোটে কদমের। কথা না বাড়িয়ে চলে এসেছিল কদম। গেছিল লুন্দর শেখের সাথে দেখা করতে। এলি অনেক দিন পর, আরাম টারাম করে নে, তারপর ধীরে সুস্থে সব কথাই হবে। সালাম আলেক পান তামাকের পর বলেছিল লুন্দর শেখ। কি সব কথা? ধন্দ লেগে গেছিল কদমের। পোস্টমাস্টারের চোখের বাঁকা ঠাঁড় যেন লুন্দর শেখের মুখেও। কি সব কথার টাকার কথা, চিঠির কথা শুধায়নি কদম। উঠে আসবার সময় বলেছিল লুন্দর শেখ যাচ্ছে শহরের মামলার তদবিরে, মাসেক বোধহয় থাকতে হবে, ফিরে এসে হবে সব কথা। আর বলেছিল, বউটার উপর একটু নজর রাখিস। নজর? নবিতনের উপর নজর রাখবে কদম? কদমের মনে হয়েছিল ওর মাথার ভিতরে কি যেন এক হুলস্থল কাণ্ড ঘটে চলেছিল সেদিন। লুন্দর শেখের কি সব কথার আভাস, পোস্টমাস্টারের বাঁকা ঠাড়ের কদমের মনের ধন্দটা শুধু বাড়িয়ে দেয়। কি যেন ঘোট পাকিয়ে উঠেছে চারিদিকে, ঠিক ঠিক বুঝতে পারছে না কদম। নবিতনকে শুধায় কদম। হ্যাঁ রে বউ, আমার চিঠি না হয় পাসনি তুই, তা বলে তুই চিঠি দিলি না কেন? নারকেল কোড়াচ্ছিল নবিতুন। কোড়ানির আগার দিকেই চোখ জোড়া নিবদ্ধ ওর।
সারেঙের কথাটা শুনে চমকে গেল। ওর আনত মুখটা আরও ঝুঁকে গেল কোরানির দিকে। কিছুই বলে না নবিতুন। নবিতুন ভাবে, কেন এমন নিষ্ঠুর ঠাট্টা করে লোকটা? স্থির নজরে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কদম, জাহাজের ডেকে দাঁড়িয়ে যেমন করে দেখত সাগরটাকে। হঠাৎ কি যেন মনে করে মনে মনেই হেসে ওঠে কদম। নরম স্বরে শুধায় আবার, আমার চিঠি না পেয়ে গোসা করেছিলি বুঝি? এবারও নীরব নবিতুন। কদমের মনে হলো চোখ জোড়া যেন তুলতুলিয়ে এসেছে নবিতুনের। একটু পরে অবশিষ্ট নারকেল মালাটা আর কোরানিটা হাতে লয়ে চলে গেল নবিতুন। কি এক অভিমানে ভার ভার নবিতুনের চলা। পেছন থেকে মনে হয় একটু যেন মোটাও হচ্ছে ও। ওর সে ভারী ভারী পা চলার দিকে তাকিয়ে হাসিও পেল কদমের। এত রাগও করতে জানে নবিতুন? গোসা করে এতটা বছর চিঠি দেয়নি ওকে। কিন্তু ধন্দটা যায় না কদমের মন থেকে। ধন্দটা যেন ক্রমে ঘোট পাকিয়ে তুলছে মনের ভেতর। ধন্দটা কেবলই ঘোট পাকায়, কেননা অনেকের অনেক নেপথ্য কথা কানে এসে ধাক্কা খায়। সব কথা, যা বলেনি লুন্দর শেখ, কোটনা কুটনির চোখের ঠাড়ে বাঁকা হাসিতেই ইঙ্গিতময় হয়ে ওঠে সে সব কথাই। ধন্দটা কেবলই ঘোট পাকায়, কেননা নবিতুন রেগে ওঠে না, প্রতিবাদ করে না। নবিতুন নীরব। একদিন রেগে গেল কদম। রেগে মেগে বলল, মাইনসে যে এত কথা কয়, কানে যায় না তোর? তুই কি বয়রা? নিরুত্তর নবিতুন। মাইনসে কি বলে না বলে ওতে যেন কিছুই এসে যায় না ওর। পাটিপাতা রং মুখের কাজল রং দুটো চোখ। চকিতে ভুলে যায় কদমের মুখটা, যেন শুধায়, তুমি কি বলো? তারপর চলে যায় নিজের কাজে। ধন্দটা বুঝি কেবলই ঘোট পাকিয়ে যায় কদমের মনের ভেতর। হাঁস মুরগির ময়লা সাফ করতে করতে ভাবে নবিতুন, সাগর পাড়ের সেই বিদেশিনীরা এবার সত্যি সত্যিই তুক করেছে ওর সারেংকে। নইলে একে নিষ্ঠুর তামাশা সারেঙের? অথবা সাগরের পানিতে এবার কাণ্ডজ্ঞানটাই বুঝি ভাসিয়ে দিয়ে এসেছে লোকটা। ছিলে নেয়া বেদগুলো আটি করে বাঁধল কদম। আটিগুলো সরিয়ে রেখে ডাকল আক্কিকে। আক্কি, তোর মা রে বল, আমি গোসল করতে চললাম। গোসল সেরে খেতে বসল কদম। খেতে বসে সেই বদনা আর সেই বর্তনগুলোর কথাই আবার মনে পড়ে কদমের। বাড়ি এসে প্রথম প্রথম কিছু লক্ষ্য করেনি কদম। ক্রমে ওর মনে হতে লাগলো কি যেন নেই যা ছিল। নেই পেতলের বদনাটা, নেই ওর শখের কেনা একজোড়া চীনামাটির বর্তন, নেই এনামেলের বাটিটা, ঘিয়ে রঙের গামলাটাও নেই। একবার বিদেশ করে ফেরার সময় এক একটা জিনিস নিয়ে আসতো কদম। এমনি করে এই শখের সম্পত্তি জমেছিল ওর। সেই শখের জিনিসগুলো না দেখে ক্ষুব্ধ হয়, তাজ্জব হয় কদম। বাড়িতে কি চোর ঢুকেছিল? শুধাই কদম। আল্লাহ না করুক, চোর ঢুকতে যাবে কেন? বলল নবিতুন। তবে জিনিসগুলো কোথায়? প্রশ্নটার জবাব না দিয়ে নবিতুন আর এক কর্সুল সালুন তুলে দিল কদমের পাতে। কোন জিনিসগুলোর কথা বলছে বাপজান, সেটা ধরে উঠতে বোধ হয় একটু সময় লাগে আক্কির। ধরতে পেরে পাশ থেকে চেঁচে ওঠে, মা ওইগুলা যে বিক্রি করেছে চৌধুরী বাড়ি। কথাটা শেষ করতে পারে না আক্কি। দাঁত কটমটিয়ে চোখ পাকিয়ে তাকাচ্ছে নবিতুন। বিক্রি কেন রে? আক্কির কাছ থেকে যেন উত্তরটা যায় কদম। মায়ের মেয়ে আক্কি। বাপের প্রশ্ন গ্রাহ্যেই আনে না ও। পাতের ভাতটা নীরবে শেষ করে উঠে যায় কদম। শুধু ঘোট পাকিয়ে চলেছে মনের ধন্দ। কোনো মীমাংসা পায় না কদম। সাগরের কোলে ফেরার দিনটাও বুঝি এগিয়ে আসছে কদমের। আর কঠিন হচ্ছে নবিতুনের পাটিপাতা চিকন হাতের বাঁধনটা। ওকে আগলে রাখে নবিতুন, চোখের বাইরে যেতে দেয় না। সাগরের মানুষ কদম। ডাঙার মানুষের মতো
হুট করে কিছু করে না, ফস করে রাগে না, মনের ধন্দটাকে নাড়াচাড়া করে মনের ভেতর। নানাজান ডাকে, মিয়া যে একেবারে বোর মধুতে ডুবে রইলে, আসো না পান তামাকটা খেয়ে যাও। যাবে বলেও যায় না কদম। নবিতুনের নরম লতার বাঁধনটা ছিঁড়ে ঘরের বাইরে যেতে ইচ্ছে করে না ওর। কিন্তু ঘরের ভেতরেও যে অনেক কথা কানে এসে লাগে। কিছু আসে বাতাসে ভেসে, কিছু আসে কানে কানে ফিসফিসিয়ে। এ কান দিয়ে শোনে কদম, বের করে দেয় ও কান দিয়ে। তবু সব কথাই কি বেরিয়ে যায়? অনেক কথাই যে গেঁথে থাকে বুকের ভেতর। হুট করে কিছু করে না কদম, ফস করে রাগে না, সবই সত্য। কিন্তু বুকের ভেতর কি যেন পাক খেয়ে ওঠে, পাক খেয়ে সারা গায়ে ছড়িয়ে পড়ে ছায়ের তলার আগুনের মতো। ছেলেটার হাত ধরে হাসতে হাসতে আসে সর্বতী। নবিতুনের সুখে যেন ওরই সুখ, হাসিটাকে পড়তে দেয় না ঠোঁট থেকে। এত হাসো কেন? শুধায় নবিতুন। হাসি তোমার রঙ্গ দেখে। শরমে মাটির সাথে মিয়ে যায় নবিতুন। নবিতুনের সাজগোজ, পাউডার, স্নো, গন্ধ, তেল, এসব নিয়ে বুঝি ওকে লজ্জা দিচ্ছে সর্বতী। কিন্তু না, সর্বতী ওদিক দিয়েই গেল না। সর্বতী বলেছে, বলি লোকটাকে কি গুণ করলে, নাকি তাবিজ টাবিজ নিলে? লোকটা যে ঘর থেকে বের হয় না। খুশি হয়ে ওর পিঠে দুম করে একটা কিল বসিয়ে দেয় নবিতুন। না গো বুয়া, ঠাট্টা নয়, তুমি একটা তাবিজ নাও, ওকেও একটা দাও, আর কতকাল বিদেশ ঘুরবে। এবার বেশ ভারিক্কি হলো সর্বতী। সর্বতীর কথায় নবিতুনের মনে চাপা দেওয়া উদ্বেগটাই বুঝি খচ করে ঘাই মারে। যতই দিন ফুরাচ্ছে ততই তো ঘনিয়ে আসছে সারেঙের যাবার দিনটি। এক ফকির আছে আমার শ্বশুর বাড়ির কাছে, বড় নাম ডাক, তাবিজ তার মুখ্যম, বলো তা নিয়ে দেয় এক জোড়া। নির্দিষ্ট একটা প্রস্তাবই দিয়ে ফেলল সর্বতী। শুনি না শুনি করে গেল নবিতুন। সারেঙের যাবার প্রসঙ্গটা উঠলেই মুখ দিয়ে কথায় সরে না ওর। অনেকগুলো শিঙ্গি মাছের কাঁটা যেন ঘাই মেরে চলে বুকের ভেতর, ব্যথায় কুকিয়ে ওঠে বুকটা। রসুই ঘরও বটে, ঢেকি ঘরও বটে, বড় ঘরের সেই অংশটা ওটাকে আলাদা করেছে কদম। পৃথক ভিটিতে নতুন চাল তুলে নতুন ঘর বানিয়েছ। বড় ঘর হলো শোবার ঘর, থাকার ঘর, তার আলাদা ইজ্জত। কাজ কামের ঘর সে থাকবে পৃথক, একটু দূরে, সেটাও একটা ইজ্জত, দেখতেও সুন্দর। দুটো ঘরই পাশাপাশি। ব্যবস্থাটা পছন্দ হয়েছে নবিতুনের। বড় হিস্যার কাছে ওর মুখটা আর ছোট হয়ে থাকবে না। নতুন ঘরটার বেড়া বাঁধছে কদম। কদম ঘরের ভেতর, বাইরে ফুটো দেখে দেখে বেতের মুখগুলো ঘুরিয়ে দিচ্ছে আক্কি। দুটো ঘর হলো, বেশ হলো না? নবিতুনের দিকে মুখটা ফিরিয়ে বলল কদম। ঘর লেপছে নবিতুন, মুখটা না তুলেই সংক্ষেপে বলল, হুম। বেড়ার ওপারে আক্কি ভাবল কথাটা বুঝি তার উদ্দেশ্যে। ও বলল, খুব ভালো হয়েছে বাবা, বুচি খালি খোটা দিত আমায়। বুচি বড় হিস্যার সর্বতীর ভাইজি। এবার হলো দুটো, পরের বার হবে তিনটি। গাই কিনে দেব তোকে, তার জন্য একটা গোয়াল ঘর লাগবে না? নবিতুন যদি কিছু বলে সেজন্য একটু থামল কদম। থেমে বেদ বাঁধতে বাঁধতে আট চোখে একবার তাকালো ওর দিকে। নবিতুন কিছু বলে না, এক মনে ভেজা নেতাটা বুলিয়ে চলেছে মাটির উপর। তার পরের বার যখন আসবো তখন তুলব আরেকটি ঘর, মোট হবে 4টে, বেশ হবে। কথার ভেতর খুশি ঢেলে দিল কদম। না। নবিতুনের মুখ দিয়ে যেন আচমকা একটা বাজি ফুটে গেল। না কেন রে? অবাক হয়ে শুধায় কদম। কেনর কোনো জবাব দেয় না নবিতুন। আঙুল দিয়ে মাটির দলাগুলো ভাঙে, পানির ছিটা দেয়, কাদা মাটিটা সমান করে লেপে দেয় ভিটির গায়ে।
তারপর ভেজা ন্যাতাটা জোরে টেনে চলে। ওর হাতের স্পর্শে সুন্দর মসৃণ হয়ে ওঠে লেপা মাটির মুখটা। মা, ও মা, তুমি আসো এবার। বেড়ার উল্টো দিক থেকে ট্যাটে করছে আক্কি। সেই কখন থেকে বেতে গিয়ে দিচ্ছে, বেড়াটাকে ঠেলে রাখছে। বাঁশের লম্বা লম্বা কঞ্চিগুলোকে হাত দিয়ে চেপে রাখতে হচ্ছে ওকে। বুঝি ক্লান্ত হয়ে পড়েছে আক্কি। এই বেড়াটাকে চেপে ধর, ঘরের ভেতর থেকে বলল কদম। দুহাতের ঠেলা দিয়ে বেড়াটাকে চেপে রাখল আক্কি। পাল্লার উপর পা রেখে মাথাটাকে পেছনে হেলিয়ে যতটা জোরে সম্ভব বেতের দুদিকের আগা ধরে টান দিল কদম। কাক্কর করে বাঁকিয়ে গেল দরজার বেড়াটা, ঠুস করে ছিঁড়ে গেল বেতটা। ধুস শালা! পেছন থেকে পড়তে পড়তে সামলে নেয় কদম। বেড়ার ওদিকে হাসি চাপতে গিয়ে কুককিক কুককিক বিচিত্র সব শব্দ বেরিয়ে আসে আক্কির গলা দিয়ে। কিরে, হাসিস কেন? এদিক থেকে শুধায় কদম। শালা কাকে বললে বাবা? এবার আর হাসিটা চেপে রাখতে পারে না আক্কি। তোর মামাকে, বলে কদম। তারপর বাপ ছিয়ে গলা মিলিয়ে হাসে। বাপঝির হাসিতে যোগ দেয় না নবিতুন। নবিতুন চুপ। ঘর লেপা নেতা আর অবশিষ্ট মাটিটুকু বাইরে রেখে এলো। আর চোখে নবিতুনের গম্ভীর মুখখানা একবার দেখে নিল কদম। আক্কির সাথে কথাটা জারি রাখল কদম। জানিস মা, আমাদের চারখানি ঘর উঠুক, তোর মার সেটা একটু পছন্দ নয়। কোন পক্ষে থাকা উচিত বুঝতে না পেরে আক্কি সংক্ষেপে বলে। ডাকে মাকে। আমি আর পারি না, আসো না মা। স্যার ঘর দিয়ে কামটা কি শুনি? এক ঘর, তাতে বা থাকে কে? ঘর তোলারও দরকার নাই, বিদেশ গিয়েও কোনো কাম নাই। হঠাৎ বাঁশ চেরা আওয়াজ তুলে যায় নবিতুনের গলাটা। কেমন যেন ফুসে ফুসে উঠছে নবিতুন। কাঁপছে ওর মুখের পেশিগুলো। চোখ বয়ে এখনই যেন ঢল নামবে। তাজ্জব চোখ করে ওকে দেখে কদম। এমন বিস্ফারিত অভিমানে নবিতুনকে কখনো দেখেনি ও। তার সে একখানি জমি কেন? স্বরটাকে এতক্ষণে শান্ত করে নবিতুন। এবারে আসল কথাটা শুনে হেসে দেয় কদম। জমি আর গেরস্তির সেই পুরনো নেশা নবিতুনের। জমির টান দিয়ে ও বেঁধে রাখতে চায় কদমকে। গেরস্তির নেশা দিয়ে ভুলিয়ে রাখতে চায় কদমের সমুদ্রের নেশাটা। ধুত, বছর বছর নগদ আয় ফেলে জমিতে কে যায় রে? জমি কে আর আগের জমি আছে? জমি এখন বাজা গাছ, ওতে লাভ নাই। সব সময় যে উত্তরটা দেয় কদম, আজও তাই দিল। মেয়েটাকে এবার ছাড়ো না, সেই কখন থেকে ট্যাটে করছে। জমির কথাটার বাড়ালো না নবিতুন। জমির কথাটা নিয়ে বেশি টানাটানি করলে কেমন একরোখা হয়ে যায় সারেং। বরাবরই লক্ষ্য করেছে নবিতুন। আর একরোখা সারেংকে বড় ডর ওর। বেশ, তুই আয়, যা রে আক্কি যা। ছুটি পেয়ে লাফিয়ে লাফিয়ে চলে আক্কি। নবিতুন এসে এগিয়ে দেয় বেতের মাথা। একটার পর একটা বান বেঁধে যায় কদম। পালার সাথে শক্ত হয়ে দাঁড়িয়ে যায় নতুন বেড়া। কদম বেরিয়ে আসে দাওয়ায়। তোমার সাথে কথা ছিল একটা। অনেকক্ষণ পর বলল নবিতুন। হাতের ছেনিটা মাটিতে রেখে উন্মুখ হলো কদম। উন্মুখ ওর সব কয়টি ইন্দ্রিয়। খাড়া হলো ওর চোখ, ওর কান। বলল কদম। বল বল নবিতুন, আমি তো তোর মুখ দিয়ে শুনতে চাই, বল তুই। বলল নবিতুন, কিন্তু কদম যে কথা শোনার জন্য উদ্গ্রীব সে কথা নয়, অন্য কথা। নবিতুন বলল, মেয়েটা যে বিয়ের লাইক হলো। ও এই কথা? কদম যেন ধপ করে বসে পড়ল। কি যে কাণ্ড তোমার, কথাটা একদম গায়ে মাখলি না। আমি বলছি মেয়ের বিয়ে না দিয়ে এবার তোমার বিদেশ যাওয়া হবে না। বেশ জোর নবিতুনের কথায়। কদম ভাবে ওকে দুটো দিন বেশি আটকে রাখবার এও এক ফন্দি নবিতুনের।
মুখে বলে, এত জলদির কি রে? লোকটা হিসেব টিসেব কিছুই রাখে না। নবিতুনের বুঝি রাগ ধরে যায়। নবিতুন বলে, জলদি কি বলছো গো? 11 পেরিয়ে 12 পা দিতে চলেছে মেয়ে। কদম কি যেন ভাবল। বেতের টুকরা টাকরি চেরা বাঁশের আগাছার মতো হাবিজাবিগুলো সরিয়ে ফেলে দিল বাইরে। তারপর একটা পিঁড়ি টেনে জুত হয়ে বসল কদম। বলল, মেয়েটাকেও পাঠিয়ে দিবি পরের বাড়ি? আমিও চলে যাব, কষ্ট হবে না তোর? কদমের মুখেও যাবার কথা এত সকালে? মুখটা ঘুরিয়ে নেয় নবিতুন। বুকের ভেতর সে শিঙ্গি মাছের কাটার খাই, সেই খচখচে যন্ত্রণা। কিছুটা সময় চলে যায় চুপচাপ। ছেনিটা লয়ে অকারণে একটা মাটির ঢেলা কুপিয়ে চলে কদম। সরু এক ফালি বেত আঙুলে পেঁচায় নবিতুন। নবিতুনই ওর নীরবতাটা ভাঙল। আস্তে আস্তে বলল, সর্বতী বলছিল ওর চাচাতো দেওরের কথা। ঘর গেরস্তি ভালোই, 2 ভাই 1 শরিক, জমি আছে 4 কানি। তুমি কি বলো? আমি বলি, হলে সম্বন্ধটা খুবই। থেমে যায় নবিতুন। আক্কি এসে পড়েছে দাওয়ায়। বেতন পাকাচ্ছে আক্কি। বেতন ভর্তি বাসনটাকে আরেকটা বাসন দিয়ে ঢেকে ঝুকুর ঝুক ঝাঁকিয়ে চলেছে আর ছড়া বলছে ও। আম পাকে, জাম পাকে, মামা বাড়ির বেতন পাকে। হো হো করে হেসে দেয় কদম। দেখো দেখো তোমার মেয়ের কাণ্ড। মামা দেখলে না জীবনে, কিন্তু মামা বাড়ির বেতন পাকিয়ে চলেছে। বাপের হাসিতে যেন উৎসাহটা বেড়ে যায় আক্কির। আরও জোরে ঝাঁকুনি দেয় ও। ঝুকুর ঝুক ঝুকুর ঝুক আর ছড়া বলে, আম ভালো, জাম ভালো, তেঁতুল বড় টক। বাপের বাড়ি হাত গেল, পিঠ গেল, মামা বাড়ির পিঠাই বড় ঢক। ঝুকুর ঝুক ঝুকুর ঝুক। শুনছ, বাপের বাড়ি কেমন বদনাম করছে মেয়েটা? হাত পিঠ সবই নাকি গেল মেয়ের। এবার বিদায় দাও। কদমের দিকে তাকিয়ে বলে নবিতুন, আর আক্কির দিকে চেয়ে হাসে মিষ্টি মিষ্টি। সাগরের ডাকে আবার বুঝি চঞ্চল কদম। কদম বলে, এবার যেতে হয় রে, জিনিসগুলো গুছিয়ে দে। নবিতুনের মনে হয় ধরাস করে কলজেটায় যেন খসে পড়ল ওর বুক থেকে। কদমের দিকে চোখটা তুলে নামিয়ে নিল নবিতুন। চাটাই বুনছে ওরা, এক পাশে কদম, অন্য পাশে নবিতুন। চটপট আঙুল চলছিল নবিতুনের। হঠাৎ আঙুলের নাচনটা ওর থেমে গেল, বেলোয়ারে চুরির ঝঙ্কারটাও। কিন্তু সেটা মুহূর্তের জন্য, আবার ওর আঙুলে নাচে। বেলোয়ারি চুড়ি বোল ছাড়ে টুনুকি ঝুনুকি। বিকেলের এক চিলতে রোদ পড়ে চিকিমিকি, খেলে নকল সোনার রুলি। নবিতুনের আঙুল তো নাচে না, চেরা বেতের মতো পাতলা আর সরু সরু করে কাটা পাটি পাতার ছিলকেগুলোকে নিয়ে যেন ঝড় তোলে নবিতুনের আঙুল। চেরা চেরা পাটি পাতা বেত, চিকন কালো গাঢ় সবুজ ওদের গা। নবিতুনের আঙুলের ছোঁয়া প্রজাপতির ডানার মতো ফরফর বাতাসে কেটে যায় ওরা। সিধা সিধা আড়াআড়ি, ঘরের পর ঘর পড়ে। হেসে ওঠে চাটাইয়ের মসৃণ বুনট। কাছে বসে আছে আক্কি, ছেনি দিয়ে চিকন চিকন করে কেটে গুছিয়ে রাখছে পাটিপাতা বেত। হাত বাড়িয়ে 2টো গোছা টেনে নিয়ে আবার আঙুল চালায় নবিতুন। ওপাশে পিছিয়ে পড়ে কদম। আচ্ছা ধীরুয়া তুমি। ধমক ছাড়ে নবিতুন। তাড়াতাড়ি করতে গিয়ে বেতের ধারালো কিনারে আঙুল কাটে কদম। বুঝি রক্তও ঝরে একটু, তবু নবিতুনের সাথে তাল রাখতে চেষ্টা করে কদম। আর চোখে তাকায় নবিতুনের দিকে। ওর যাবার কথাটা গায়ে মাখবে না, এটাই যেন ঠিক করে নিয়েছে নবিতুন। কামাই করে যায় নেছিলাম, সে তো ফুরোতে চলল, এবার যে যেতে হয়। আবারও বলল কদম। কেন কেন যেতে হবে শুনি? দেশে গ্রামে কি কামাই নেই? এবার ঝাঁঝিয়ে উঠল নবিতুন। কদম জানে এর পরে আসবে জমির কথা, গেরস্তির কথা। কদম বলবে, হাতে যা রয়েছে তাতে কি আর জমি কেনা যাবে?
সামনের বার না হয় দেখা যাবে। নবিতুন বলবে, বর্গা নাও, ক্ষেতের কাম করো। কদম বলবে, আমার সয় না। নবিতুন বলবে, না শুইলে থাক ক্ষেতের কাম, রোজ একটা না করে চাটাই বুনবো আমি, পাটি বুনবো, হাটে হাটে বেঁচে আসবে তুমি। লাজবাব হওয়া ছাড়া তখন উপায় থাকবে না কদমের। এত কথার ভেতর না গিয়ে যেন একটু শক্ত হলো কদম। বলল, দেখ, 8 মাস হয়ে গেল, আর থাকা যায় না। এই চাঁদের বাকি আর 3টে দিন, সামনের পয়লা চাঁদেই রওনা দেব। কদম বুঝি সিদ্ধান্তটাই জানিয়ে দিল নবিতুনকে। আবারও বুঝি টিপ করে ওঠে নবিতুনের বুকটা। উঠে দাঁড়ায় নবিতুন। ওর দিকের বনুনিটা শেষ। কদম এখনো দুহাত পিছিয়ে। চোখ কি নেই তোমার? কিছুই কি দেখো না? শটটা কেমন ভেজা নবিতুনের, গলাটা বড় ভার। কিছুই কি দেখো না? চোখ কি নেই তোমার? যেন কদমকে দেখাবার জন্য কদমের চোখের সম্মুখে নিজেকে মেলে ধরল। কদম দেখল, একটু যেন অবাক হয়ে দেখল, তারপর নিচু করে নিল মাথাটা। বলল, আচ্ছা, ততদিন থাকব। মুহূর্তে রাগ, ক্ষোভ, অভিমান সবই যেন গলে গেল নবিতুনের। ফিক করে হেসে দিল। খুশি আর সোহাগের সময় হাসে ও। কদমও হাসে আর চেয়ে থাকে নবিতুনের দিকে কেমন বোকার মতো। আস্তে করে ওকে ঠেলে দিয়ে ওর জায়গাটিতে বসে পড়ে নবিতুন। পাটি পাতা বেতের গোছাটা তুলে নেয় হাতে। এবার ছেলে হবে, আমি বলে রাখলাম, সরে গিয়ে বলল কদম। সি! লজ্জায় বুঝি ঘোমটা টানে নবিতুন। দাঁত কিরমির করে শাসায় কদমকে। 1 হাত দূরে যে বসে আছে মেয়েটা, সে কি চোখে পড়ে না কদমের? জিভ কাটে আর একটু সরে যায় কদম। মাটিতে বসে বসে দেখে নবিতুনের হাতের কারিগরি, আঙুলের খেলা। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ এর 7ম পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।